মৌলি যখন বিদ্যুতের ছদ্মবেশ নিয়ে বিদ্যুৎকে লুকাতে যায় তখন ঈশানী দেখে উচিত শিক্ষা দেয় মৌলিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ তানিয়ার এই ব্যবহারটা দেখে খুবই অস্থির হয়ে পড়ে। তখন বাণী বলে, অনিরুদ্ধ বাবু, এতটা চিন্তা করার কোনো দরকার নেই। আমি জানি আপনি এরকম কাজ করেননি, কিন্তু মাম্মাম ভয় পেয়ে আছে, তাই আমি কিছু বলতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, আমিও বুঝতে পারছি না ব্যাপারটা। অফিসার এখানে আমাকে সন্দেহ তালিকায় এই কেন ফেললো? আর ওই ওই কুয়াশায় কেন আমার নামটাই কেন বললো, সেটাই তো বুঝতে পারছি না। তখন দেখা যায় যে বাণী বলে, আমিও তো বুঝতে পারছি না। তখন সাথী বলে, আচ্ছা অনিরুদ্ধ, আমাকে একটা কথা বলো তো, তুমি কি এমন ভাবে আঘাতটা করেছিলে যাতে করে মরে যেতে পারে? তুমি আমাকে বলতে পারো। তখনই অনিরুদ্ধ বলে, মা তুমি এই কথা বলতে পারলে আমাকে? আমি সেরকম আঘাতটা করিনি। আমি আঘাত করেছি আত্মরক্ষার জন্য। আমি এমন আঘাত করিনি যাতে করে বিদ্যুৎ মারা যাবে। বিশ্বাস করো আমাকে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, এর জন্য আমার আর কিছু করার নেই মা। আমি সত্যি কথা বলছি, কিন্তু তানিয়া প্রিন্সেস কি দেখে যে ভয় পেয়ে আছে সেটা বলতে পারছি না। তা প্রিন্সেসের জন্য আমারও তো মন খারাপ করছে। প্রিন্সেস কি দেখে দেখতে কি দেখেছে? তখনই বাণী বলে, ছেড়ে দিন অনিরুদ্ধ বাবু, আমি ব্যাপারটা পরে মাম্মামের কাছ থেকে জেনে নিচ্ছি, কিন্তু মাম্মাম ওই ছবিটা কেন যে আঁকলো সেটা বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে মৌলি সেই গেস্ট হাউসে এসে বিদ্যুৎকে শাড়ি পরিয়ে ওখানে লুকিয়ে রাখার চেষ্টা করে আর বলে যে, বিদ্যুৎ, এখান থেকে এক পাও বেরোনো যাবে না। আমি যখন বলবো তখন এখান থেকে বেরোবা, তার আগে কিন্তু বেরোতে পারবে না। আর এখান থেকে বেরোনোর আগে আমাকে কল করে নিবে। কেউ যেন তোমাকে না দেখতে পায়, তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। তুমি কিন্তু ধরা পড়ে যাবে। এবার যদি তোমাকে পুলিশ ধরে নেয় তাহলে কিন্তু আমিও তোমাকে ছাড়াতে পারবো না। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা ম্যাম। এরপরেই দেখা যায় যে মৌলিক ঘরে দরজাটা তালা দিয়ে চলে আসতে গেলে তখনই ঈশানী দেখে ফেলে আর বলে, মৌলি, এই নতুন তালাটা লাগালি কেন? আমি কিন্তু বুঝতে পারছি না। তুই এখানেও তো আসিস না, তাহলে আজকে কেন এখানে আসলি? তখনই মৌলি বলে, মম, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তখনই ঐশানী বলে, সন্দেহর মতো কাজ করলে তো অবশ্যই সন্দেহ করতে হয়। তুই তো সন্দেহর মতোই কাজ করলি। তুই এখানে কেন এসেছিস? আর নতুন তালাই বা কেন লাগালি? তখনই মৌলি আমতা আমতা করতে লাগে। তখনই ঐশানী বলে যে, আমতা আমতা করবি না মৌলি। আমি জানি অন্যায় করে তুই আমতা আমতাই করিস। আমাকে সত্য কথাটা বল, না হলে কিন্তু সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে। তখন মৌলি বলে, তুমি এখানে কি করে আসলে মম? তখনই ঐশানী বলে, আমার কাজের মেয়েটা বলল যে তোকে এদিকে আসতে দেখেছে, তুই তো এদিকে আসিস না, এজন্যই আমি এদিকে ছুটে এলাম। সত্য কথা বল, তুই কেন নতুন তালা লাগালি? এখানে তো আগের তালাটা ছিল। তখনই মৌলি আমতা আমতা করে বলে যে, মম, হয়েছেটা কি বলো তো? বলো তো কি হয়েছে? তখনই ঐশানী বলে, এই বলো তো না করে কি হয়েছে সেটা বললেই তো হয়। তুই এভাবে এভাবে ভয় পাচ্ছিস কেন মৌলি? আমি কিন্তু বলে দিচ্ছি, তুই যদি কোনো অন্যায় করিস এবার কিন্তু তোকে ক্ষমা করব না। তখনই মৌলি বলে যে, মম, তুমি আমাকে সন্দেহ করছো মম। মম, সেরকম কিছু না, বিশ্বাস করো মম। মম, আমি তালাটা নতুন লাগিয়েছি শুধুমাত্র। তখনই দেখা যায় নয়নতারা আসে আর বলে, ঐশানী, আমি বলেছি, আমি মৌলি দিদিভাইকে বলেছি যে তালাটা পাল্টাতে, কারণ বাড়ির কাজের মেয়েগুলো আমার কথা তো শোনে না। বাড়িতে যা হয় সব তোমার কথাই শোনে। এজন্য আমি মৌলি দিদিভাইকে বলেছি তালাটা জং ধরে গেছে, তালাটা ফেলে দিয়ে নতুন তালা লাগিয়ে দিতে, কারণ এখানে অনেক সময় অনেকে এসে থাকে। এই জন্য তালাটা চেঞ্জ করেছি। আমার মৌলি দিদিভাই আমার আমার বাধ্য নাতনি, আমার কথা শোনে, তাই আমার কথা মতো তালাটা পাল্টাতে এসেছে। এভাবে আমার নাতনিকে সন্দেহ করো না, তাহলে কিন্তু ভালো হবে না। এরপর ঈশানী মনে মনে বলে যে মৌলি কোনো একটা কিছু পাকাচ্ছে, আমাকে ধরতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ, সে তার তার যে ডিমি সেন্টারের রান্নার কাটাকাটি করার সময় অনিরুদ্ধ তানিয়ার কথা ভেবে হাতটা কেটে ফেলে। তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবুর মনটা এখানে নেই, আমাকে যেতে হবে। ওনার তো হাতটা অনেকখানি কেটে গিয়েছে মনে হচ্ছে, রক্ত বের হচ্ছে। এরপরে অনিরুদ্ধর কাছে বাণী এসে বলে, মিস্টার চ্যাটার্জি, হাতে কি হয়েছে আমাকে দেখান। অনেকটা কেটে গেছে মনে হচ্ছে, রক্ত বের হচ্ছে, আমাকে দেখান। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমার আমার হাত দেখতে হবে না। কেন এখানে এসেছো? যাও এখান থেকে। তখন বাণী অবাক দৃষ্টিতে অনিরুদ্ধকে দিকে তাকিয়ে থাকে আর বলে, আপনি এরকম ব্যবহার করছেন কেন অনিরুদ্ধ বাবু? আমি কি করেছি? আপনি তো আমার সঙ্গে এরকম ব্যবহার করেন না, তাহলে কেন আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? কি হয়েছে বলুন তো? তখনই অনিরুদ্ধ বলে, কিছু হয়নি, আমি দেখে নেব। তখন বাণী
বানি আরজুকে বলে যে আরজু চিনির কৌটোটা নিয়ে এসো তো, চিনিটা দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে। তখন দেখা যায় অনিরুদ্ধ বলে, আমি বলেছি না বানি, এতটা বাড়াবাড়ি করতে হবে না, আমার কিছু লাগবে না। আর আমি তো অপরাধী, অপরাধীর রক্ত বের হোক আর যাই হোক তোমাকে দেখতে হবে না। তখন বানি বলে, দেখুন অনিরুদ্ধ বাবু, আপনি যাই করে থাকুন না কেন, আমি আপনাকে অপরাধী ভাবছি না। আমি জানি আপনি এরকম কাজ করতে পারেন না যে মানুষকে খুন করতে পারেন। যদি মা বলেছে তাতে কি হয়েছে, যদি অন্য কেউ এসে বলে তাও আমি মানতে পারবো না, এমনকি স্বয়ং ভগবান এসে যদি বলে যে আপনি খুনটা করেছেন, তবুও আমি বিশ্বাস করব না। তখন অনিরুদ্ধ বলে, তাহলে তুমি আমাকে মিথ্যেবাদী কেন বানিয়েছিলে? তখনই এই বাণী বলে, সেটা অন্যরকম। কারণ অনিরুদ্ধ বাবু, আপনি মামামের অসুস্থতার কথা আমার কাছে গোপন রেখেছিলেন, এটার জন্য আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম, এই জন্য আপনাকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, এর জন্য আমি আপনাকে ক্ষমা করছি না, কিন্তু এই না যে আপনি এত বড় একটা অন্যায় করে ফেলেছেন। হ্যাঁ, মামামের ভালোর জন্য আপনি হয়তো আমাকে সবকিছু বলেননি, সেই সাবজেক্টটা আলাদা ছিল, কিন্তু এই কথাটা আলাদা যে আপনি একজনকে মেরে ফেলতে পারেন, আত্মরক্ষার জন্য হয়তো আঘাতটা লাগতে পারে। তখন অনিরুদ্ধ বলে, যখন মাই আমাকে বিশ্বাস করছি না, তখন তোমার এত বড় বিশ্বাস করতে হবে না। তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবু, এখন এসব কথা থাক, এখানে অনেকজন আসছে, আমার দোকানে খেতে আসছে, এই জন্য এখন এইসব কথা থাক, পরে এসব কথা হবে। তখনই অনিরুদ্ধ বলে, বাণী, আমি এখন এখান থেকে একটু আসছি। তখনই বাণী বলে, কোথায় যাচ্ছেন অনিরুদ্ধ বাবু? তখনই অনিরুদ্ধ বলে, আমি একটু ওদিকে যাচ্ছি, একটু একটু আলাদা করে সময় কাটাতে চাই, এখানে আমার দম বন্ধ হয়ে আছে, আমার এখানে ভালো লাগছে না। এরপরে অনিরুদ্ধ বাইরে চলে গেলে তখনই অনিরুদ্ধর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তখন অনিরুদ্ধ বলে, কে আপনি? আপনার নাম্বারটা তো চিনি না। তখনই আননোন নাম্বারেতে বলা হয় যে বিদ্যুৎকে মেরে ফেলেছেন, বিদ্যুৎকে মেরে ফেলে এখন কিন্তু আপনি আর ভালো থাকতে পারবেন না। তানিয়ার কাছে তো আপনি এখন অপরাধী হয়ে গেছেন, তানিয়া তার বাবাকে মরতে দেখেছে আপনার হাতে, তানিয়া আর কখনো আপনাকে বাবা বলে অ্যাকসেপ্ট করে নেবে না। তখন অনিরুদ্ধ বলে, কে আপনি, কেন ফোন করেছেন, এগুলো কথা আপনি কি করে জানলেন বলুন? তখনই বিদ্যুৎ বলে, আমি অনেক কথাই জানি, তাই আপনি এবার আর বাঁচতে পারবেন না। আবার বিদ্যুৎকে মেরে বিদ্যুতের ডেড বডিটাও হাওয়া করে দিয়েছেন, এখন টার্গেট আপনি আপনার স্ত্রীকে মারবেন, সেটাও আমি জানি। তখনই অনিরুদ্ধ বলে, আপনি কে বলুন আগে, আপনি এরকম কথা আমাকে কেন বলছেন? তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমি এই কথাগুলো বলছি কারণ আপনার সব বিষয় আমি জানি, তাই আমি এই কথাগুলো বলছি। আপনি আপনি এই অন্যায় করে আর পার পাবেন না। এরপরেই দেখা যায় অনিরুদ্ধের ফোনটা কেটে দিয়ে অনিরুদ্ধ তখন ভাবতে থাকি, এটা কি করে সম্ভব, এটা কি করে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে সাথী তানিয়ার এই ব্যাপারটা নিয়ে অনেকটা ভেঙে পড়ে। তখন তানিয়াকে জিজ্ঞাসা করে যে, দিদি ভাই, আমাকে বলো না কি হয়েছে দিদি ভাই। এরপরে দেখা যায় যে বাণী সারা ঘরে দেখতে পায় যে যে তানিয়া লিখে রেখেছে যে মরে গেছে, মরে গেছে, প্রত্যেকটা জায়গায় একই কথা দেখে বাণী বলে, মামা এটা কেন লিখেছে, আমি এখনই মুছে দিচ্ছি। এরপরে জল নিয়ে এসে বাণী মুছে দিতে যায়। তখনই বিদ্যুতের মা বলে, বাণী তুই ছেড়ে দে, আমি মুছে দিচ্ছি। তখনই ঐশানী তানিয়াকে দেখতে চলে আসে। তখনই ঐশানী তানিয়াকে ডাকলে সাথী বলে যে, তুমি এসেছো ঐশানী? আসলে তানিয়া ঘুমাচ্ছে, আমাদের সঙ্গে কথা বলো। তখনই ঐশানী বলে, না, আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো, দিদিভাইকে দেখতে এসেছি, দিদিভাইয়ের কি অবস্থা। তখনই বিদ্যুতের মা বলে, একটু পরে যান, এখন ঘুমাচ্ছে তো। তখনই ঐশানী বলে, না, আমি এখনই যাব। এরপরেই দেখা যায় যে তানিয়াকে দেখার জন্য ঐশানী যখন তানিয়ার কাছে চলে যায়, তখনই দেখা যায় যে তানিয়াকে ডাকলে তানিয়া কোনো কথাই দেয় না, তানিয়া কোনো সারা শব্দ কিচ্ছু করে না। তখনই দেখা যায় যে ঐশানী বলে, কি হয়েছে দিদিভাই, আমাকে অন্তত বলো, কোথায় কষ্ট হচ্ছে, তুমি কি দেখেছো, তুমি আমার কাছে বলো। তখনই তানিয়া কোনো কথা না বলে তানিয়া মুখ লুকায়। তখনই ঐশানী দেখতে পায় সারা ঘরে লিখে আছে যে মরে গেছে। তখনই ঐশানী বলে, এটা কি লিখেছে? তখন সাথী সব ঘটনা খুলে বলে যে আসলে আমাদের আমাদের সেদিন দোল উৎসবের দিন এরকম এরকম হয়েছিল, সেটা দেখেই তানিয়া খুব ভয় পেয়ে গেছে। আসলে ওই লোকটার মাথায় আঘাত লেগেছিল, কিন্তু লোকটা পরে কোথায় গেছে কেউ জানি না, লোকটা বিদ্যুৎ ছিল। তখনই ঐশানীর মনে সন্দেহ হয় যে মৌলিও তো ওই ঘরে কিছু একটা লুকিয়ে রেখেছে, হয়তো আমাকে জানতে হবে ব্যাপারটা। মৌলি যদি এর মধ্যে কিছু করে, তাহলে এবার মৌলিকে আমি ছাড়বো না, মৌলিকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরেই দেখা যায় সাথী বলে যে, ঈশানী কি ভাবছিস তুমি কি ভাবছো? তখনই ঈশানী বলে, না সাথী, সেরকম কিছু ভাবছি না। দিদিভাই আমার কাছে এসো, দিদিভাই দেখো, আমি তোমাকে গান গাইয়ে শোনাবো, দিদিভাই আমি তোমাকে নাচ করে দেখাবো, তুমি আমার সঙ্গে কথা বলো দিদিভাই।
তোমার অনেকটা ভালো লাগবে। কিছুতেই তানিয়া কথা বলতে চায় না। তখন সাথী বলে যে ঈশানী, ডেকে কোনো লাভ হবে না, তানিয়া কারোর সঙ্গে কথা বলছে না। তখনই ঈশানী বলে এতটা এতটা সমস্যা হয়ে গেছে, কিন্তু আমাকে তো কিছু জানাওনি। তখনই সাথী বলে তোমাদেরকে জানিয়েই বা কি করব বলো। তখনই ঈশানী বলে আসলে এটা সত্য কথা, আমাকে জানিয়েই বা কি করবে, আমার বাড়ি থেকে তো কম অপমানিত হতে হয় না তোমাদের, এই জন্য হয়তো তুমি এরকম বলছো। তখনই দেখা যায় যে ঈশানী গান গাইতে থাকে। এরপরে এই ঈশানীর গান গেয়ে তানিয়া আস্তে আস্তে ঈশানীর কাছে আসতে শুরু করে। তানিয়ার এই হাসি খুশি মুখটা দেখে সবাই অনেক খুশি হয়, বানিও খুশি হয়ে যায়। তখন ঈশানী বলে যে আমার গান শুনে ভালো লেগেছে দিদি ভাই। তখনই দেখা যায় মাথা নেড়ে তানিয়া বলে হ্যাঁ। তখন ঈশানী বলে যে আমি তোমাকে আরো গান শোনাবো, তুমি যদি লক্ষ্মী মেয়ের মতো এখন খাবারটা খেয়ে নাও, তাহলে আমি আরো গান গেয়ে শোনাবো তোমাকে। তখনই বিদ্যুতের মা এসে বলে দিদি ভাই আমি তোমাকে গান গাইয়ে আর খাইয়ে দিই। তখনই তানিয়া মাথা নেড়ে বলে আচ্ছা। তখন বিদ্যুতের মা খাবার নিয়ে এসে তানিয়াকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর গান গাইছি, তুমি মজা করে খাবারটা খেয়ে নাও। এরপরে তানিয়াকে খাওয়াতে থাকে বিদ্যুতের মা, আর বিদ্যুতের মা গান গাইতে থাকে। বিদ্যুতের মার গান শুনে ঈশানী নাচ করতে থাকে। এগুলো দেখে তানিয়া হাসতে থাকে। আর তখনই বানি মনে মনে বলে আজকে কয়েকদিন পরে আমার মাম্মামকে এরকম ভাবে হাসতে দেখলাম, মাম্মাম অনেকটা ভয় পেয়ে আছি, এজন্য কারোর সঙ্গে কথা বলতো না, কারোর সঙ্গে হাসাহাসি করতো না। যে মেয়েটা সবসময় হাসাহাসি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, সেই মেয়েটা কতটা চুপচাপ হয়ে গেছে আজকে। অনেক দিন পর মা এসেছে বলে আজকে এতটা আনন্দ পাচ্ছে মাম্মামটা, মাকে দেখে কতটা মজা করছে। এরপরে ঐশানী নাচতে থাকে আর সবাই এটা দিয়ে হাততালি দেয়। তখন তার বানি চোখে জল চলে আসে, চোখ মুছতে মুছতে বলে যে মা আজকে তুমি এসেছিলে বলে আজকে মাম্মাম এই খাবারটা খেলো, না হলে মাম্মামকে তো খাওয়ানোই যাচ্ছিল না। তখনই ঐশানী বলে যে বানি চিন্তা করিস না, মেয়ে ভালো হয়ে যাবে, দিদিভাই কিচ্ছু হবে না, দিদিভাই একদম সুস্থ হয়ে যাবে। তখন বানি বলে আজকে কয়েকদিন পরে আজকেই মাম্মামকে খাওয়াতে পারলাম একটু, তুমি এসেছিলে বলে, এই খাবারটাও খাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ সব কথাগুলো মনে করতে থাকে, যে যে সাথী যে কথাগুলো বলেছিল, তানিয়া যে ব্যবহারটা করেছিল, ওই আননোন নম্বর থেকে যে কথাটা বলেছিল, প্রত্যেকটা কথা মনে করতে করতে অনিরুদ্ধ এক পর্যায়ে অস্থির হয়ে পড়ে। তখন অনিরুদ্ধ বলে না আমি এসব কথা শুনতে চাই না, কিছুতেই শুনতে চাই না। এরপরে দেখা যায় অন্যদিকে বানি বাড়িতে এসে বানি সবাইকে বলে যে এখন এসব কিছু থাক। তখন ঐশানী বলে যে বানি এখন আমি আসছি, এখন তো আর থাকা যাবে না, অনেকটুকুন হয়ে গেছে আমি এখানে চলে এসেছি, বাড়িতে কাউকে কিছু না বলেই এসেছি। তখনই বানি বলে মা এখনই চলে যাবে, তুমি এসেছিলে বলেই আজকে আজকে মাম্মাম কত আনন্দে ছিল। তখনই অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধর এরকম চুপচাপ থাকা দেখে বানি অবাক হয়ে যায় আর বলে মিস্টার চ্যাটার্জি আপনার কি হয়েছে বলুন তো, আপনি এভাবে চুপচাপ হয়ে গেছেন কেন, কতবার ফোন করেছি আপনার ফোনটা ফুল বন্ধ দেখাচ্ছে, কোথায় গিয়েছিলেন আর ফোনটাই বা কেন বন্ধ করে রেখেছেন। তখনই অনিরুদ্ধ বলে যে ফোনটা বন্ধ করে রেখেছি এই কারণে যে একটা আননোন নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দিচ্ছিল। তখনই বানি বলে কি হুমকি দিচ্ছিল আপনাকে। তো তখনই দেখা যায় যে অনিরুদ্ধ সব কথা বাণীকে বললে বাণী বলে অনিরুদ্ধ বাবু এতটা ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি, আপনার পাশে কেউ থাকুক আর বা নাই থাকুক, কিন্তু আমি আপনার পাশে আছি। তখনই সাথী বলে তাই বলে অনিরুদ্ধ তুই একা একা বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর জন্য কি আমাদের চিন্তা হয় না বল। তখনই অনিরুদ্ধ বলে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের, দেখো আমি ভালো আছি, আমি যেভাবেই আছি ভালো আছি, আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না। তখনই দেখা যায় যে সাথী বলে এভাবে কেন কথা বলছিস অনিরুদ্ধ। তখনই ঐশানী বলে যে অনিরুদ্ধ চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, যে এই অন্যায়টা করেছে সে ঠিক ধরা পড়ে যাবে, দেখে নিও, আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কখনো অন্যায় করনি, তাই আমি তোমাকে বিশ্বাস করি অনিরুদ্ধ বাবা, তুমি তুমি একদম ঠিক হয়ে যাবে, এতটা এতটা ভেবো না। তখনই সাথী বলে ঠিক কথা বলেছে অনিরুদ্ধ, ঈশানী তুই একদম একদম ঠিক হয়ে যাবি, আর তানিয়াও ঠিক হয়ে যাবে, তানিয়ার কিচ্ছু হবে না। তখন অনিরুদ্ধ বলে প্রিন্সেসের এইটা দেখে আমি আর ঠিক থাকতে পারছি না, প্রিন্সেস আমার জন্য আজকে অসুস্থ হয়ে পড়েছে। তখনই অনিরুদ্ধ ওকে বলে বিদ্যুতের মা যে অনিরুদ্ধ বাবা এতটা ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তো কিছু একটা দেখেছিল দিদি ভাই এই জন্যই ভয়টা পেয়ে আছে।
তখন তো তোমার উপরেও আক্রমণ করা হয়েছিল। তখনই ঈশানী বলে, এত বড় আক্রমণ, এত বড় জঘন্য একটা নোংরা প্ল্যান অনেক দিন থেকেই সাজিয়েছে। তখন বানি বলে, ঠিক বলেছ মা, এটা একদিনের প্ল্যান ছিল না, এটা অনেক আগে থেকেই প্ল্যান করা হয়েছে যে উৎসবের দিন বিদ্যুৎ আসবে, আক্রমণ করবে, পরে আমরা ওকে আঘাত করব আর ও এরকম নাটক